আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা চতুর্থ চ্যাপ্টার লাস্ট টপিক আলোচনা করব, সেটা হচ্ছে অনুশীলনী। লাস্ট টপিক অনুশীলনী। তো অনুশীলনীর মধ্যে তোমরা হচ্ছে 7টা ম্যাথ পেয়ে যাবা, 7টা অঙ্ক। এই 7টা অঙ্কই আমাদের এই চ্যাপ্টারের শেষ অঙ্ক, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমরা 103 নাম্বার পেজে গেলে পেয়ে যাওয়া। আচ্ছা, এবার আমরা দেখি যে আমাদের অনুশীলনে কী কী ম্যাথ আছে। তো প্রথমে যে ম্যাথটা আছে বলতেছে দুটি সংখ্যার অনুপাত কত। দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 4, 5। এবার একটি সংখ্যা দেওয়া থাকলে অপর সংখ্যাটি নির্ণয় করো। তো আমরা দেখেছি যে আসলে চারটা যদি তোমার দেওয়া থাকে, চারটা দুটি অনুপাতের মধ্যে যদি 4টা দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে সেটা কিভাবে বের করতে হয়, ঠিক আছে, সেটাও কিন্তু আমরা পারবো। যেমন মনে করো এটাকে আমরা সহজ ভাষায় এভাবে করতে পারি, যেমন 14/5 কত, 56 কত, একটি সংখ্যা 56। তো মনে করো একটি সংখ্যা হচ্ছে 56, সেটা হচ্ছে 14 ধরে নিলাম, ঠিক আছে, বা হচ্ছে মনে করো 14 ধরে নিলাম যে এই 14-এর এই অংশটা 56, তাহলে 56 দিলাম। অনুপাত দিলাম কি, আরেকটা সংখ্যা বের করতে বলছে যেটা আমরা জানি না, যেটা সমান x ধরলাম। তো এটা যদি আমরা করি তাহলে দেখো উপরে যে 14, নিচে আসে 5, সমান সমান এখানে আসে উপরে 56, নিচে আসে কত, x, ঠিক আছে, কি আছে 14x আসে। এখন বিষয়টা হচ্ছে আমাদের কি করতে হবে, দেখো আমাদের এদিক হচ্ছে তোমার কাটাকাটি করতে হবে। যেমন আমরা কি করব, 14 হচ্ছে কি করব, x হচ্ছে তোমার ওই ইসের সাথে 14-এর সাথে গুণ করব, তাহলে কি হয় 14x। আর এই পাশে 56 5-এর সাথে গুণ করলে কত হয়, 56 যে 5-এর সাথে গুণ অবস্থায় আছে সেটা ধরো আমরা গুণ অবস্থায় রেখে দিলাম, সেটা কত 56 গুণ 5। এবার এটার যখন পরের লাইন করব তখন আমরা কি হবে, দেখো x হচ্ছে এখানেই রাখবো, ওই পাশে পুরোটা নিয়ে যাব, অর্থাৎ 56 গুণ 5 ডিভাইডেড বাই কত 14। তাহলে খুবই সিম্পল, 14 হচ্ছে 56-এর মধ্যে কতবার যায়, 4বার, আর 4 5-এর সাথে গুণ করলে কত হয় 20। তাহলে x এর সমান সমান কত হলো 20। বুঝতে পারছো? আচ্ছা দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করে ফেললাম। সাধারণত যে দুটি অনুপাতে 4টি রাশি থাকে, সেই 4টি রাশির মধ্যে যদি 3টি রাশি এরকম দেওয়া থাকে, তা আর একটি সংখ্যা কি বের করা, এভাবে সহজে বের করা যায়। বুঝতে পারছো তোমরা? তো এটা আমরা কোথা থেকে শিখেছিলাম, এটা আমরা গত ক্লাসে শিখেছিলাম, ঠিক আছে। যে দেখো বলছে একটি সমানুপাতে 3টি রাশি জানা থাকলে অজানা রাশিটি নির্ণয় করার পদ্ধতিকে ত্রৈরাশিক বলে। এটা সমানুপাতের কথা বলেছে, বাট এখানে হচ্ছে 3টি রাশি, যদি 3টি রাশি আসলে জানা থাকে, যে কোনো দুটি অনুপাতের যদি 3টি রাশি জানা থাকে তাহলে সেটা বের করা সম্ভব। আচ্ছা, এটা হচ্ছে ক নাম্বার, বাট এটা আমরা হচ্ছে এইভাবে করলে তো হবে না, সংক্ষেপে করলে হবে না, তো এটা আমরা ডিটেলসে করব। হ্যাঁ, তো এটা হচ্ছে প্রথমটা কত, 1 2 3। 2 নাম্বার বলছে একটি বই একটি কলমের মূল্যের অনুপাত 7:2, কলমের মূল্য 32 টাকা হলো, বইয়ের মূল্য কত, মানে উপরেরটার মতোই। তো চলো আমরা এটা করে দেখি কীভাবে করতে হবে। তো ফার্স্ট অফ অল এই অঙ্কগুলো করার জন্য আগে আমরা এখানে কত নাম্বার দিব হচ্ছে 1। আচ্ছা, তো 1 দিলাম। এখন দেখো এখানে কিসে লাগবো, কালো কালি দিয়ে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে ম্যাথে কি ছিল, দুটি সংখ্যার অনুপাত, ওইটা লিখে ফেলি যে দুটি সংখ্যার অনুপাত যদি হচ্ছে কত হয়, যদি হচ্ছে 14:5, তাহলে একটি সংখ্যা 56 হলে আর একটি কত, তাই তো, অপরটি কত, তো অপরটি কত, এটা বের করার জন্য যেহেতু আমাদের দুটি আছে, কত 14 আর 5, কি আছে 14 আর 5। তো এখানে আমরা কি করব, দেখো প্রথমে আমরা লিখবো যে এটা অনেকভাবে করা যায়। হ্যাঁ, ওই যে আমরা বক্স সিস্টেম যেটা করছিলাম ওইভাবে করা যায়, বাট বক্স সিস্টেম করবো না, আমরা লিখবো যে বিকল্প পদ্ধতি আমরা করব, সেটা হচ্ছে যে দুটি সংখ্যার
দুটি সংখ্যার অনুপাত হচ্ছে তোমার 14:5। তাহলে একটি সংখ্যা যদি 56, তাহলে অপর সংখ্যা কত? অপর সংখ্যা তোমার এখানে দিলাম একটি সংখ্যা, সেই হচ্ছে একটি সংখ্যা, প্রথমটি সংখ্যা কত? 56 গুণ কত? 5 কত, এখানে কত হবে বলো তো? 14, 5/14। আচ্ছা, তাহলে 5/14, 14, 56কে কাটলে কত হয়? 4, আর 4-এর 5 দিয়ে কত করলে 20। এখন 5/14 কেন হলো? কারণ এই যে এই পাশটা দেখো, তোমার এই অপর অংশটুকু কত? প্রথম অংশটুকু কত ছিল? প্রথম অংশটুকু 14, আর অপর অংশটুকু কি? অপর অংশটুকু হচ্ছে 14-এর 5 ভাগ। বুঝতে পারছো? এই জন্য 5/14। আর এটা বুঝতে না পারলে আগের ম্যাথগুলো দেখে এসো। তো এটা হচ্ছে অপর সংখ্যা কত? অপর সংখ্যাটি কত এখানে বসবে? 20। বুঝতে পারছো? আচ্ছা, এবার আমাদের যে 2 নাম্বার ম্যাথ হচ্ছে, ওখানে আছে একটি বই ও একটি কলমের অনুপাত হচ্ছে কত? 7:2। কলমের মূল্য 32 টাকা হলে বইয়ের মূল্য কত? তো এটাও আমরা দেব যে হচ্ছে একটি বই ও কলমের মূল্যের অনুপাত। ঠিক আছে, মূল্যের অনুপাত লিখলাম। মূল্যের অনুপাত কত? 7:2। তাহলে কলমের মূল্য যদি কত হয়? কলমের মূল্য যদি 32 টাকা হয়, বুঝো, কলমের মূল্য যদি 32 টাকা হয়, তাহলে বইয়ের মূল্য কত হবে? তাহলে বইয়ের মূল্য হচ্ছে কি হবে? উপরে 7 যাবে, নিচে 2 হবে। বুঝতে পারছো? কারণ কলমের মূল্য কি? যে কলমের মূল্য হচ্ছে 2। কলমের মূল্য কত? 2। তাহলে আগের বার আমরা কি করেছিলাম? প্রথমটা ছিল, এবার কি? দ্বিতীয় অনুপাত, অর্থাৎ দ্বিতীয় রাশিটাও যদি হচ্ছে 2 হয়, তাহলে 2কে দিয়ে যদি আমরা ভাগ করি আর 7 দিয়ে যদি গুণ করি, তাহলে তো একটি বই পেয়ে যাব। তো এখানে আমরা কি লিখতে পারি? যে হচ্ছে বইয়ের মূল্য, তাহলে বইয়ের মূল্য হচ্ছে কলমের মূল্য কত? 32 গুণ 2 ভাগ 2 যাবে, ওর উপরে 7 গুণ। তাহলে 32, দেখো 2 দিয়ে এখানে কাটলে কত হয়? 16, আর 16 গুণ 7 করলে হয় 112 টাকা। বুঝতে পারছো? তার মানে হচ্ছে বইয়ের মূল্য কত? বইয়ের মূল্য হচ্ছে এখানে 112 টাকা। এ পর্যন্ত তো ক্লিয়ার। আচ্ছা, 3 নাম্বার যে আমাদের ম্যাথটা আছে, 3 নাম্বারটা, সে 3 নাম্বার ম্যাথ হচ্ছে যে বলছে রকি ও রিতার বয়সের অনুপাত 5:7। রকির বর্তমান বয়স 10 বছর হলে 4 বছর আগে রিতার বয়স কত ছিল? তো হচ্ছে খুবই সিম্পল, এটা আমরা বিকল্প পদ্ধতি করব। তাহলে লিখে নিব আগে এখানে যে রকি ও রিতার বয়সের অনুপাত কত দেওয়া ছিল? 5:7। 5:7। আচ্ছা, রকির বর্তমান বয়স কি? রকির বর্তমান বয়স হচ্ছে কত? 10 বছর। 10। এই যে রকির বয়স 10, তার মানে যদি আমরা 5, রকি হচ্ছে প্রথমে আসে না, প্রথম অনুপাতটা, তো যদি 5 আমরা 10 দিয়ে ভাগ করি আর 7 দিয়ে গুণ করি, তাহলে তো রিতারটা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের রিতার বর্তমান বয়স কত? রিতার বর্তমান বয়স হচ্ছে কত? দেখো, সেটা হচ্ছে আমরা কি করব? এই যে 10 কি করব? 5 দিয়ে ভাগ করব। এই যে 5 দিয়ে ভাগ করবার উপরে কত যাবে? গুণ। 5 দিয়ে ভাগ করব আর উপরে কত দিয়ে? 7 দিয়ে গুণ যাবে। 5 দিয়ে কাটলে হয় 2, 7 দুগুণে কত হয়? 14 বছর। কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে কি ছিল? প্রশ্নের মধ্যে ছিল হচ্ছে যে 4 বছর আগে রিতার বয়স কত ছিল? কি ছিল? প্রশ্নের মধ্যে ছিল 4 বছর আগে। তাহলে 4 বছর আগে বর্তমান রিতার বয়স কত? 14 বছর। তার মানে 4 বছর আগে
4 বছর আগে রিতার বয়স ছিল, রিতার বয়স ছিল কত? তাহলে হচ্ছে 14 মাইনাস 4 করলাম, হয় কত? 10 বছর। 10 বছর, ঠিক আছে। এটা কত নাম্বার গেল? 3 নাম্বার। এবার আমরা দেখব হচ্ছে 4 নাম্বার, আমাদের যে ম্যাথটা আছে 4 নাম্বার দিলাম, 4 নাম্বার ম্যাথ। বুঝতে পারতেছো? এটা 3, তারপরেরটা কত? 2, তারপরটা 1। 4 নাম্বার ম্যাথটা কি বলতেছে যে প্রিন্টার এবং কম্পিউটারের মূল্যের অনুপাত 4:5। প্রিন্টারের মূল্য 40,000 হলে কম্পিউটারের মূল্য কত? প্রিন্টারের মূল্য 25% বেড়ে গেলে সেক্ষেত্রে প্রিন্টার, আচ্ছা। তো আগে আমরা বিকল্প পদ্ধতি করব। তাহলে প্রিন্টার কম্পিউটার মূল্যের অনুপাত লিখব আগে। প্রিন্টার প্রিন্টার ও কম্পিউটারের অনুপাত কত? মূল্যের অনুপাত। কিসের অনুপাত? মূল্যের অনুপাত। মূল্যের অনুপাত কত ছিল? এখানে হচ্ছে 4:5। আচ্ছা, এবার যদি আমরা প্রিন্টারের মূল্য কত? যে প্রিন্টারের মূল্য কত টাকা? প্রিন্টারের মূল্য হচ্ছে তোমার 40,000। তো এখানে কম্পিউটারের মূল্যটা দেখো, কম্পিউটারের মূল্যটা হচ্ছে আমাদের বের করতে হবে। তাহলে প্রিন্টারের অনুপাত কত? 4, আর এটা মূল্য কত? 40,000। তো আমরা হচ্ছে কি করব? 40,000কে হচ্ছে ভাগ করব কত দিয়ে? নিচে যে ভাগ করব হচ্ছে 4 দিয়ে, আর উপরে গুণ করব কত? 5 দিয়ে। তো 5 দিয়ে গুণ করলে 4 দিয়ে 40,000 কাটলে কত হয়? এখানে হয় 10,000, আর এখানে হয় কত? 50,000। তার মানে কম্পিউটারের মূল্য কত? 50,000। কিন্তু এখানে লক্ষণীয় হচ্ছে আমাদের বলছে যে প্রিন্টারের মূল্য যদি 25% বেড়ে যায় তাহলে কি হবে? তো প্রিন্টারের মূল্য যদি কি হয়? 25% বাড়ে, তার মানে প্রিন্টারের মূল্য 25% বেড়ে প্রিন্টারের দাম হয়, প্রিন্টারের নতুন দাম, ঠিক আছে। প্রিন্টারের মূল্যটা এখন কত হচ্ছে? প্রিন্টারের মূল্য বেড়ে কত হচ্ছে? তো এখানে দেখো, খেয়াল করো, প্রিন্টারের 25% বেড়ে প্রিন্টারের মূল্য, তাহলে 25%, প্রিন্টারের 25% বাড়লে যতটুকু হয় তার সাথে আমরা কি করব? প্রিন্টারের মূল্যটা যোগ করব। তাহলে এখানে খেয়াল করো, প্রিন্টারের মূল্য কত ছিল? 40,000। আর 25% বের করার জন্য কি করব? 40,000 গুণ নিচে 100, উপরে কত? 25। এটা হচ্ছে 25%। তাহলে দেখো, এখানে হচ্ছে আমরা পারলাম 40,000, আর এখানে কত? 40,000-এর কত? এটা একটু অন্য হয়ে গেছে। 40,000-এর হচ্ছে 100 দিয়ে ভাগ করলে কত হয়? 4,000। আচ্ছা, 4,000 না, সরি, কত হয়? 400। 400 দিয়ে 25টা গুণ করলে কত হয়? 10,000। তাহলে আমাদের এখানে কত হবে? আমাদের এখানে হবে 50,000। তার মানে 25% যদি বাড়ানো হয় তাহলে প্রিন্টারের নতুন মূল্য কত হবে? 50,000। এবার বলতেছে যে হচ্ছে এই যে দাম বাড়ানোর পর প্রিন্টারের এবং কম্পিউটারের মূল্যের অনুপাত কত? তাহলে আমাদের কত? আমরা কম্পিউটারের মূল্য পাইছিলাম 50,000, আবার প্রিন্টারের মূল্য 25% বাড়ানোর পর হয়ে যায় 50,000। তার মানে তাহলে আমরা লিখব কি? দেখো, যে প্রিন্টার ও কম্পিউটারে মূল্যের অনুপাত, মূল্যর অনুপাত কত? মূল্যর অনুপাত দেখো, যেহেতু আমাদের এখন দুটোই হচ্ছে কত? 50,000 করে, 50,000। তো এটা কি বলে বলো তো? 50,000 এটাকে কি বলে? এটাকে বলা হয় একক অনুপাত। অর্থাৎ যেখানে দুটো হচ্ছে অনুপাত 1 তাদেরকে বলা হয় একক অনুপাত। তাহলে এখানে দুটো 50,000 হওয়ার কারণে কাটাকাটি করলে কত হয়? এখানেও 1 হবে, এটাও কি 1 হবে। বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা 5 নাম্বার যদি ম্যাথে চলে যাই, 5 নাম্বার ম্যাথ। তো 5 নাম্বার ম্যাথ দিলাম। তারপর বলছে যে 3 বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত কত? 2, 3, 4। প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে 18 মিনিট লাগলে বাকি 2 বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে কত সময় লাগে? তো তাহলে আমরা ওই নিয়মে করে ফেলবো যে প্রথম বন্ধুর বাড়ি যেতে 3 বন্ধুর বাড়ি হতে স্কুলে যাওয়ার অনুপাত। তাহলে 3 বন্ধুর
হচ্ছে তোমার কোথা থেকে, বাড়ি হতে স্কুলে স্কুলে আসা যাওয়ার অনুপাত। কিসের? আসা এবং যাওয়ার অনুপাত। যাওয়ার অনুপাত। তাহলে খুবই সোজা। অনুপাত কি? 2, 3 আর 4। তাহলে একজনেরটা দেওয়া আছে 2, প্রথম জনেরটা দেওয়া আছে যে তিনি হচ্ছে 18 মিনিট লাগে। প্রথম বন্ধুর যাইতে কত মিনিট লাগে? 18 বন্ধু। তাহলে প্রথম বন্ধুর যাইতে 18 মিনিট লাগে। এবার খেয়াল করো, প্রথম বন্ধু যাইতে কত মিনিট লাগে? 18 মিনিট, কিন্তু এর অনুপাত আবার কত? 2। তাহলে যদি আমরা 18কে 2 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করি তাহলে আমরা দ্বিতীয় বন্ধুর যাওয়া আসার হচ্ছে অনুপাত পাবো। যদি 4 দিয়ে গুণ করি তাহলে তৃতীয় বন্ধু যাওয়া আসার অনুপাত পাবো। তাহলে তো এখানে হচ্ছে প্রথম বন্ধু যাইতে কয় মিনিট লাগে? 18 মিনিট। তাহলে আমরা যদি দ্বিতীয় বন্ধুর বের করি, দ্বিতীয় বন্ধুর আসা যাওয়ার সময়, দ্বিতীয় বন্ধুর আসতে এবং যাইতে সময় লাগে হচ্ছে কতক্ষণ? দেখো সময় লাগে। তাহলে আমরা কি করব? খুবই সোজা, হচ্ছে 18কে আমরা কি করব? 18কে আমরা 2 দিয়ে ভাগ করব, আর দ্বিতীয় বন্ধুর অনুপাত কত? 3। তাহলে 3 দিয়ে আমরা গুণ করব। তাহলে 3 দিয়ে গুণ করলে কত হয়? 2। 18কে ভাগ করলে 9 আর 3 নং 27। ঠিক আছে, পরেরটাও সেম। তৃতীয় বন্ধুর আসতে যাইতে সময় লাগে। এখানে হবে দেখো কত, সেটা হচ্ছে সেম। তাহলে আমরা কি করব? 18কে 18 গুণ নিচে কত দিব? 2 দিয়ে ভাগ করব, আর উপর আমাদের এর তৃতীয় বন্ধুর অনুপাত কত ছিল? 4। তাহলে 2 18 কাটলে কত হয়? 9, আর 4 9 দিয়ে গুণ করলে কত হয়? 36। ঠিক আছে, তাহলে হচ্ছে 3 জনের কি দ্বিতীয় ও তৃতীয় বন্ধুর যাইতে সময় কত লাগে? দ্বিতীয় বন্ধুর সময় লাগে 27 এবং তৃতীয় বন্ধুর লাগে 36 মিনিট। দ্বিতীয় বন্ধুর সময় লাগে 27 মিনিট। আর হচ্ছে এখানে লিখব কি? তৃতীয় বন্ধুর সময় লাগে কত? 36 মিনিট। ঠিক আছে, এই আচ্ছা। এবার দেখো আমাদের যে 6 নাম্বারটা ছিল, 6 নাম্বারটা আমরা করব। এখানে বলতেছে যে প্রথম রাশি, তাহলে আমাদের দেওয়া আছে কি? 3টা রাশি দেওয়া আছে। তাহলে দেওয়া আছে, আমরা লিখে নেব, দেওয়া আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কি রাশি, তাই তো? রাশি। তাহলে প্রথম রাশি কত? প্রথম রাশি হচ্ছে 9, দ্বিতীয় রাশি কত? 18, চতুর্থ রাশি কত? 20। তাহলে আমাদের বের করতে হবে কি? তৃতীয় রাশি ইকুয়াল টু হোয়াট? কি? তাহলে আমরা তৃতীয় রাশিকে আমরা জানি, আমরা হচ্ছে তোমার সমানুপাত। এটা কি? সমানুপাতের কথা বলছে, যে কোনো সমানুপাতের প্রথম, দ্বিতীয়, চতুর্থ রাশি। তাহলে সমানুপাতের নিয়মের অনুযায়ী জানি যে, আমরা জানি, লিখবো এখানে আমরা জানি যে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় গুণ তৃতীয় রাশি। ঠিক আছে, এটা হচ্ছে কিসের নিয়ম? এটা হচ্ছে সমানুপাতের নিয়ম। এখন আমাদের এখানে প্রথম রাশি কি? দেখো প্রথম রাশি কত? প্রথম রাশি আমরা বসাই দিব 9। চতুর্থ রাশি কত? চতুর্থ রাশি হচ্ছে 20। আর হচ্ছে তোমার দ্বিতীয় রাশি কত? 18। তৃতীয় রাশি কি? নাই, তার মানে তৃতীয় রাশি এখানে লিখলাম, তৃতীয় রাশি। আচ্ছা, এবার খেয়াল করো, আমরা যদি 18কে এই পাশে আনি তাহলে 9 গুণ 20 ডিভাইডেড বাই 18। 9 হচ্ছে 18 2 দিয়ে যায়, 2 হচ্ছে 20-এর 10 কাটে। আচ্ছা, তাহলে তৃতীয় রাশি কি হচ্ছে? তৃতীয় রাশি সমান সমান কত হচ্ছে? 10।
তাহলে আমরা লিখতে পারি বা তৃতীয় রাশি সমান সমান 10। বুঝতে পারছো? আচ্ছা, এটা হচ্ছে উত্তর। লাস্ট কোশ্চেন এটা হচ্ছে 7 নাম্বার। এখানে বলতেছে রানার কাছে 4টি পেন্সিল ও 5টি কলম আছে, অপরদিকে সজীবের কাছে 10টি কলম আছে। এখন যদি রানা ও সজীবের পেন্সিল কলমের অনুপাত সমানুপাত হয়, তাহলে সজীবের কাছে কতটি পেন্সিল হবে? বুঝতে পারছো? অর্থাৎ রানার কাছে যা আছে সজীবের কাছেও তাই আছে, সেই একই অনুপাতে আছে। তাহলে রানার কাছে পেন্সিল ও কলমের অনুপাত কি দেখো। তাহলে আমরা লিখব কি, রানার কাছে আছে পেন্সিল কতটা? 4টা আছে। কলমের অনুপাত, তাহলে রানার আমরা লিখব যে রানার পেন্সিল ও কলমের অনুপাত। ওর কতগুলো পেন্সিল আছে? 4টা। 4টা পেন্সিল ছিল, আর কলম আছে কতটা? 5টা। কিন্তু আমাদের অপরদিকে সজীবের কলম আছে কয়টা আমরা দেখি। এবার অপরদিকে সজীবের পেন্সিল ও কলমের অনুপাত কত? তা হচ্ছে এখানে কি মনে করো, এটাকে আমরা এক্স ধরলাম। হ্যাঁ, তার কাছে যে হচ্ছে তোমার পেন্সিল নাই, সেটার অনুপাত কত ধরলাম? এক্স। আর তার কাছে কলম কটা ছিল? 10টি। তাহলে আমাদের বের করতে হবে এক্স, মানে তার পেন্সিলের পরিমাণ কত। তাহলে এখানে আমরা লিখে নিতে পারি এভাবে, ধরি পেন্সিল সমান সমান এক্স। ঠিক আছে, লিখে দিলাম বোঝার সুবিধার্থে। আচ্ছা, এবার খেয়াল করো, বলতেছে সজীবের পেন্সিল ও কলমের অনুপাত তো আছেই। এবার দুইজনের কলম যেহেতু সমানুপাতের কথা বলতেছে, যে রনির পেন্সিল এবং কলম পাশাপাশি সজীবের পেন্সিল ও কলম, এটা যেহেতু সমানুপাত, তাহলে আমরা সমানুপাত আকারে বসাই দিই। তাহলে এখানে লিখব কি, রানা ও সজীবের পেন্সিল ও কলম সমানুপাত। তাহলে সমানুপাত হলে আমরা কি দিব? দেখো, সমানুপাত হলে আমরা এখানে দিব কি, আমরা লিখতে পারি যে 4:5 সমান সমান x অনুপাত 10। তাহলে 4:5 ইকুয়াল টু x অনুপাত 10। তাহলে এটাকে আমরা আরোভাবে লিখতে পারি, সেটা হচ্ছে বা দিয়ে লিখতে পারি। উপরে 4 আসবে, নিচে 5, উপরে x আসবে, নিচে 10। আর আড়াই গুণ করলে কত হয় দেখো, আর আড়াই গুণ করলে এখানে হচ্ছে 5x হয়, 5x। আর এটা কত হয়? 4×10=40, তাই তো? এবার আমরা যদি এক্সটা হচ্ছে রেখে ওই পাশে 40কে যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে কত হয়? 8। তাহলে এক্স সমান সমান কত হচ্ছে? 8। তাহলে আমরা লিখতে পারি এখানে, অতএব সজীবের পেন্সিলের পরিমাণ 8টি, মান 8টি। ঠিক আছে, এই 8টি। আই হোপ এই পর্যন্ত বুঝতে পারছো। তো এটা হচ্ছে আমাদের অনুশীলনীর যে 8 ম্যাথ, এই যে রানা, এই 8টাই আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী চ্যাপ্টার আকৃতি দিয়ে চেনা, মূলত এটা একটা জ্যামিতির চ্যাপ্টার। ঠিক আছে, জ্যামিতির চ্যাপ্টার একটা, জ্যামিতি। তো আমরা আগামীকাল আমরা জ্যামিতির চ্যাপ্টারটা দেখবো ইনশাল্লাহ। আনটিল দেন সবাই ভালো দেখবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।